আমি শুভদীপ সিনহা। আমি আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট জিওগ্রাফিতে। আজকে আমি ক্লাস 12-এর যে সেকেন্ড চ্যাপ্টার ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া তারই আরও একটি টপিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আজকে আমি আমার এই ভিডিওতে এলসিকিংয়ের যে মরু অঞ্চলের ক্ষয়চক্র, যেটি কিনা ইংরেজিতে থিওরি অফ পেরিপ্ল্যানেশন নামেও পরিচিত, সেটি নিয়ে আলোচনা করব। এলসিকিং 1948 সালে তার এই থিওরি অফ পেরিপ্ল্যানেশন বা মরু অঞ্চলের ক্ষয়চক্রের ধারণার অবতারণা করেন। তিনি এই থিওরি অফ পেরিপ্ল্যানেশন বা ক্ষয়চক্রের মরু অঞ্চলের ক্ষয়চক্রের যে ধারণা, সেটি মূলত দক্ষিণ আফ্রিকার যে সাভানা অঞ্চল বা দক্ষিণ আফ্রিকার মরু ও প্রাইমরু অঞ্চলগুলোর যে ক্ষয়জাত সমভূমি বা ক্ষয়জাত পাহাড়গুলি ছিল বা অবশিষ্ট ভূমি ছিল, সেগুলির ব্যাখ্যা করতে গিয়ে অবতারণা করেছিলেন। এলসিকিংয়ের মতে যে কোনো ভূমিরূপের তিনটি উপাদান থাকে। একটি হচ্ছে অবশিষ্ট পাহাড় বা উচ্চভূমি। দ্বিতীয় উপাদানটির কথা তিনি বলেন খাড়া ঢাল। এই যে প্রথম যে উপাদানটি বলেছিলেন অবশিষ্ট পাহাড় বা উচ্চভূমি, তাকে বেষ্টন করে ডেফিনেটলি একটা খাড়া ঢাল থাকবে। আর এই খাড়া ঢালের পরিমাণ তিনি অনুমান করেছিলেন 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। আর তৃতীয় যে উপাদানটির কথা তিনি বলেছিলেন যে কোনো ভূমিরূপের, সেটি হচ্ছে মৃদু ঢাল। এই মৃদু ঢালটা আবার কি করে সৃষ্টি হলো, এই জিনিসটা এখানে বোঝো। কোনো অবশিষ্ট উচ্চভূমি বা অবশিষ্ট পাহাড়ের উপর দিয়ে যখন কোনো নদী প্রবাহিত হবে, ডেফিনেটলি সেই নদীটি কিন্তু সেই ঢালের ওপর নিম্নমুখী ক্ষয় এবং নিম্নক্ষয় আর পার্শ্বক্ষয় চালাবে। এর ফলে ঢালটির কি হবে, পশ্চাৎ অপসারণ ঘটবে, অর্থাৎ ঢালটি পেছনের দিকে সরে আসতে থাকবে। নদীর মস্তকমুখী ক্ষয়কার্যের ফলে ঢালটি বা ভৃগুটি, ঢাল আর ভৃগু একই জিনিস, ঢাল বা ভৃগুটি পেছনের দিকে পশ্চাৎ অপসারণ ঘটবে। অর্থাৎ যে ঢালটি এখানে ছিল ক্ষয়কার্যের ফলে বা নদীর মস্তকমুখী ক্ষয়কার্যের ফলে, সেটি এখন ধরো এখানে অবস্থান করছে। এর ফলে কি হবে, এই ঢালটার যে ক্ষয়জাত পদার্থগুলো, সেটি ঢালের যে বর্তমান অবস্থান তার সম্মুখভাগে কি হবে, সঞ্চিত হবে। এর ফলে ঢালের সম্মুখভাগে একটি মৃদু ঢালের সৃষ্টি হবে, যার পরিমাণ 6 ডিগ্রি বা লেস দ্যান 6 ডিগ্রি। ঠিক আছে। এই মৃদু ঢালের কথাও কিন্তু কোনো একটি ভূমিরূপের এই মৃদু ঢালটি কোনো একটি ভূমিরূপের অবশ্যম্ভাবী উপাদান হিসাবে এলসিকিং বিবেচনা করেছিল। এই বিষয়টি কিন্তু তোমরা মনে রাখবে। এটি এই এলসিকিং এর যে মরু অঞ্চলের ক্ষয়চক্র তার যৌবন অবস্থার বুঝতে গিয়ে তোমাদের সাহায্য করবে। এলসিকিং মনে করতেন যে কোনো ভূমিরূপের বিবর্তন এই ঢালের পশ্চাৎ অপসারণ এবং তার ঢালের সেই ঢালের সম্মুখভাগে ক্ষয়জাত পদার্থগুলো জমে যে মৃদু ভূমিভাগ সৃষ্টি হচ্ছে, যাকে এলসিকিং নাম দিয়েছিলেন পেডিমেন্ট, তার উপরে কিন্তু নির্ভর করে। আমি আবার ব্যাপারটা বলছি, এলসিকিং মনে করতেন যে কোনো ভূমিরূপের বিবর্তন এই ঢালের পশ্চাৎ অপসারণ এবং তার সম্মুখভাগে যে মৃদু ঢালের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ পেডিমেন্টের সৃষ্টি হচ্ছে, তার উপরে কিন্তু নির্ভরশীল। এবার চলে আসা যাক এলসিকিং এর মরু অঞ্চলের ক্ষয়চক্র বা থিওরি অফ পেরিপ্ল্যানেশনের অবস্থাগুলির কথা। ডেভিসের মতো এলসিকিংও মনে করেছিলেন তার ক্ষয়চক্রের তিনটি অবস্থার মধ্যে দিয়ে বিবর্তিত হবে: যৌবন পর্যায়, তারপরে পরিণত পর্যায় এবং সর্বশেষে বার্ধক্য পর্যায় বা অবস্থা। প্রথমে আমরা এলসিকিং এর যে মরু অঞ্চলের ক্ষয়চক্র তার যে যৌবন অবস্থা, সেটি নিয়ে আলোচনা করব। এলসিকিং মনে করেছিলেন যে মরু অঞ্চলের ক্ষয়চক্রের যৌবন পর্যায় তখনই শুরু হবে যখন কিনা পূর্বেকার যে সমপ্রায় ভূমি বা পেডিমেন্টটা আছে, সোজা কথায় পূর্বেকার যে সমপ্রায় ভূমিটা আছে, সেটির যখন উত্থান ঘটবে। এই এলসিকিং এর ধারণা অনুযায়ী যখন পূর্বেকার সমপ্রায় ভূমিটির উত্থান ঘটবে, ডেফিনেটলি তার উপর দিয়ে বা সেই অঞ্চলের উপর দিয়ে যে প্রধান নদীটি প্রবাহিত হচ্ছে, তার শক্তির বৃদ্ধি পাবে। অর্থাৎ ভূমিরূপটি উত্থান হলে কি হবে, ভূমিরূপের ঢাল বৃদ্ধি পাবে। আর ঢাল যখনই বৃদ্ধি পাবে, নদী কিন্তু আবার শক্তি লাভ করবে। আর এই ঢাল বৃদ্ধিজনিত কারণে নদী যখন শক্তি লাভ করবে, নদী কিন্তু নিম্নক্ষয়ের পরিমাণ বৃদ্ধি করবে। অর্থাৎ যৌবন পর্যায়ের শুরুতে নদী বেসিক্যালি তার ঢালের ওপর নিম্নক্ষয় করবে। চিত্রটা অনেকটা এরকম হয়। এটা মরু অঞ্চলের ক্ষয়চক্রের যৌবন অবস্থার চিত্র, যেখানে নদীগুলি কিন্তু মূলত নিম্নমুখী ক্ষয়কার্য করছে।
আর মাঝে যে অঞ্চলটা দেখছো এটা জলবিভাজিকা বা অবশিষ্ট পাহাড় বা উচ্চভূমি বলতে পারো, যেটি দুটো নদী অববাহিকাকে কি করেছে, আলাদা করে রেখেছে। এইবার এই যৌবন পর্যায়ে যত এগাবে তত কিন্তু ঢালের পরিমাণ কমবে, এবং ঢালের পরিমাণ কমার সঙ্গে সঙ্গে কি হবে, নদী নিম্নক্ষয়ের বদলে কিন্তু তখন পার্শ্বক্ষয়ও শুরু করবে। অর্থাৎ যৌবন পর্যায়ে যত এগাতে থাকবে নদীর পার্শ্বক্ষয়ের পরিমাণ কিন্তু তত বাড়তে থাকবে। এইভাবে নদী যখন তার নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয়ের মাধ্যমে যৌবন পর্যায়ে নদী যখন তার নিম্নক্ষয় বা পার্শ্বক্ষয়ের মাধ্যমে যত এগাতে থাকবে তত তার এই মধ্যবর্তী জলবিভাজিকা বা অবশিষ্ট উচ্চভূমিটি তার আকৃতি বা তার আয়তন কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকবে। অর্থাৎ নদীর মস্তকমুখী ক্ষয়কার্যের ফলে এই যে উচ্চভূমিটি সেটি আস্তে আস্তে ছোট হতে থাকবে। আর যখনই এই উচ্চভূমিটি ছোট হতে থাকবে তার মানে কি, তার ঢাল ধরো এখানে ছিল, ঢালটার পরিমাণ আস্তে আস্তে কি কমতে থাকবে। অর্থাৎ এই উচ্চভূমিটির পরিমাণ ছোট হতে থাকার মানে ঢালের পশ্চাদপসরণ ঘটছে। এই ঢালের পশ্চাদপসরণের বিষয়টি আমি এখানে বুঝিয়েছিলাম। ঢালের নদী যখন তার উপর দিয়ে প্রবাহিত হবে কোনো ঢালের উপর দিয়ে, ডেফিনেটলি ক্ষয়কার্যের মাধ্যমে সেই ঢালটির পশ্চাদপসরণ ঘটবে। এখানেও কিন্তু ঢালটির যত পশ্চাদপসরণ ঘটবে তত ঢালের সম্মুখভাগে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হবে, ক্ষয়জাত পদার্থগুলো জমে একটি মৃদু ঢাল যুক্ত ভূমিরূপের সৃষ্টি হবে, যার পরিমাণ 6 ডিগ্রির কম। আর এই মৃদু ঢাল যুক্ত ভূমিরূপেরটির নাম দিয়েছিলেন এলসি কিং পেডিমেন্ট। প্রাথমিক পর্যায়ে ঢালের উপর ক্ষয়কার্যের ফলে এবং সেই ক্ষয়ীভূত পদার্থগুলো ঢালের সম্মুখভাবে জমে যে মৃদু ঢাল যুক্ত ভূমিরূপের সৃষ্টি হয় তার নাম এলসি কিং দিয়েছিলেন পেডিমেন্ট। আর যত ঢালের পশ্চাদপসরণ ঘটবে তত কিন্তু এই অবশিষ্ট পাহাড় বা উচ্চভূমিগুলি আস্তে আস্তে ছোট হতে থাকবে। যৌবন পর্যায়ের শেষের দিকে যখন এই জলবিভাজিকা বা উচ্চভূমিগুলি ঢালের পশ্চাদপসরণ জনিত কারণে ছোট হয়ে অবস্থান করে বা অবশিষ্ট পাহাড় রূপে অবস্থান করে, তখন সেটিকে এলসি কিং নাম দিয়েছিলেন ইনসেলবার্গ, বা কোনো কোনো বইয়ে লেখা আছে ইনসেলবার্জ। এই ইনসেলবার্গ বা ইনসেলবার্জ দুটো একই জিনিস। এটি কিন্তু বিভিন্ন আকৃতিতে অবস্থান করতে পারে এবং তার আকৃতি অনুযায়ী এই ইনসেলবার্গগুলির নামও কিন্তু আলাদা আলাদা হয়। যদি এই ইনসেলবার্গগুলির উপর ক্ষয়ের পরিমাণ ব্যাপক হয় তাহলে সে, যদি প্রথম থেকে বলছি, যদি এই ইনসেলবার্গগুলির উপর ক্ষয়ের পরিমাণ বা ক্ষয়কার্যের পরিমাণ যদি কম হয় তাহলে এগুলি বড় বা বৃহৎ আকৃতির রূপে অবস্থান করে, তখন একে বলা হয় হচ্ছে মেসা। আর এই ইনসেলবার্গগুলির উপর ক্ষয়ের পরিমাণ যদি কম হয়, ক্ষয়ের পরিমাণ যদি বেশি হয় তাহলে এই ইনসেলবার্গগুলি ক্ষুদ্রাকৃতি বা ছোট রূপে অবস্থান করে, তখন তার নাম হচ্ছে বিউটস। আর এই ইনসেলবার্গগুলি যদি গোলাকার মাথা বিশিষ্ট হয়, অর্থাৎ এই ইনসেলবার্গগুলির মাথা যদি গোলাকার হয় তখন তার নাম হয় হচ্ছে বোনহার্ড। তাহলে কি দেখলে, যৌবন পর্যায়ে নদী নিম্নমুখী ও পরবর্তীকালে পার্শ্বক্ষয়ের পরিমাণ বৃদ্ধি করে, তার ফলে এই ইনসেলবার্গগুলি যেগুলি উচ্চভূমি বা জলবিভাজিকাগুলি কি হয়, যেগুলি প্রথমে উঁচু হয়ে অবস্থান করছিল, নদীর নিম্নমুখী ও পার্শ্বমুখী ক্ষয়ের ফলে সেগুলি যৌবন পর্যায়ের শেষ দিকে অবশিষ্ট ক্ষয়জাত পাহাড় বা ইনসেলবার্গ রূপে অবস্থান করে। এবার আসা যাক এই ক্ষয়চক্রের সেকেন্ড পর্যায়ে অর্থাৎ পরিণত পর্যায়ের ক্ষেত্রে। পরিণত পর্যায়ে কি হয়, নদী নিম্নমুখী ক্ষয়ের বদলে বেসিক্যালি এখানে কি করে, পার্শ্বক্ষয় করে। আর এই পার্শ্বক্ষয়ের ফলে কি হয়, নদীর উপত্যকাগুলো যৌবন অবস্থার মতো আর সংকীর্ণ থাকে না, তখন সেগুলো অনেকটি ওয়াইড বা চওড়া হয়ে অবস্থান করে। আর যত নদী উপত্যকাগুলো চওড়া হয়ে অবস্থান করবে, তার মানে কি, চওড়া কি করে হলো, এই যে ইনসেলবার্গটা ছিল, এই যে উচ্চভূমিটা ছিল তার ঢালের যত পশ্চাদপসরণ ঘটতে থাকবে, যত এই ভেতরের দিকে সংকুচিত হবে ক্ষয় হতে হতে, তত কি হবে, এই উপত্যকাগুলো যেখানে তৈরি হচ্ছে এই উপত্যকাগুলো আস্তে আস্তে চওড়া হবে। আর যত এগুলো ক্ষয় হবে তত এর আকৃতি কমবে এবং তার ক্ষয়জাত পদার্থগুলো তার সম্মুখভাগে এরকম ভাবে জমে কি হবে, এই পেডিমেন্টের আকৃতি বাড়াবে। আর এই বার্ধক্য পর্যায়ে এটাই হয়, এই ইনসেলবার্গগুলো যেগুলো অবশিষ্ট পাহাড় রূপে অবস্থান করছিল যৌবন পর্যায়ের শেষে, যৌবন পর্যায়ের শেষে সেগুলো পরিণত পর্যায়ে এসে কি হয়, সেগুলি ক্ষয়ীভূত হয়ে আরো ছোট হয়ে যায়, অর্থাৎ ক্ষয়ের ফলে সেগুলো আরো ছোট হয়ে যায় এবং এই পেডিমেন্টের আকৃতি কিন্তু বাড়তে থাকে।
পরিণত পর্যায়ের শেষে কি হয়, এই সমস্ত এনসেল পার্টসগুলি প্রায় অবলুপ্ত হয়ে যায় এবং একটি পেডিমেন্ট আরেকটি পেডিমেন্টের সাথে জুড়ে গিয়ে, মানে এগুলো কি করেছিল, এই পেডিমেন্টগুলোকে আলাদা করে দিয়েছিল। এই সমস্ত ইনসেল পার্টগুলো যখন আরো ছোট হয়ে যাবে তখন এই পেডিমেন্টগুলো কি আস্তে আস্তে বড় হয়ে পরস্পরের সাথে জুড়ে গিয়ে একটি বৃহৎ পেডিমেন্ট রূপে অবস্থান করবে পরিণত পর্যায়ের শেষে। তবে পরিণত পর্যায়ের শেষে ভূমির যে বন্ধুরতা সেটা কিন্তু একেবারে অবলুপ্ত হবে না, অর্থাৎ এই ইনসেল পার্টগুলি কিন্তু প্রায় অবলুপ্ত হলেও সম্পূর্ণ অবলুপ্ত হবে না। এই পরিণত পর্যায়ের শেষে কিছু কিছু ইনসেল পার্ক ক্ষয় প্রতিরোধ করে তার পার্শ্ববর্তী ভূমি থেকে প্রায় 300 মিটার উঁচুতে কিন্তু অবস্থান করে। এই ছিল হচ্ছে এই ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে। এবার আসা যাক লাস্ট পর্যায়ে, অর্থাৎ বার্ধক্য অবস্থায়। বার্ধক্য অবস্থায় নদীর পার্শ্ব ক্ষয়কার্যের ফলে এই ইনসেল পার্কগুলির অবস্থান প্রায় দেখা যায় না এবং সমগ্র অঞ্চলটা কি হয়, একটা সমপ্রায় ভূমিরূপে অবস্থান করে। অর্থাৎ এই পর্যায়ে এসে পেডিমেন্টগুলি অস্তিত্ব একেবারেই বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ জলবিভাজিকা বা উচ্চভূমি বলে আর কিছু থাকে না। পুরো অঞ্চলটি একটি সমপ্রায় ভূমিরূপে অবস্থান করে, অর্থাৎ পেডিমেন্টগুলো পরস্পর জুড়ে গিয়ে সমস্ত অঞ্চলটি একটি মৃদু ঢাল বিশিষ্ট সমপ্রায় ভূমিতে অবস্থান করে। আর এই মৃদু ঢালের পরিমাণ হচ্ছে 5 to 6 ডিগ্রি, অর্থাৎ বা লেস দ্যান 5 to 6 ডিগ্রি। আর এই সমগ্র অঞ্চল জুড়ে যে একটি বৃহৎ সমপ্রায় সমভূমি অবস্থান করছে মৃদু ঢালযুক্ত, সেটিকেই এলসি কিং নাম দিয়েছিলেন পেডিপ্লেন। আর এলসি কিং বলেছিলেন এই পেডিপ্লেনই হচ্ছে মরু ক্ষয়চক্রের অন্তিম পর্যায় বা অন্তিম ফল। অর্থাৎ এলসি কিং এর মতে যৌবন পর্যায়ে যে ভূমিরূপ উত্থানের ফলে যে ক্ষয়কার্য শুরু হয়েছিল, বার্ধক্য পর্যায়ে এসে অর্থাৎ একেবারে ক্ষয়চক্রের শেষে সেই ভূমিভাগটি নদীর নিম্নক্ষয় পরবর্তীকালে পার্শ্বক্ষয়ের ফলে আবার সমপ্রায় ভূমিতেই পরিণত হলো, যাকে এলসি কিং নাম দিয়েছিলেন পেডিপ্লেন। আর এই এলসি কিং এর মতে কি এই পেডিপ্লেনই হচ্ছে মরু অঞ্চলের ক্ষয়চক্রের অন্তিম ফল। এই ছিল মরু অঞ্চলের ক্ষয়চক্র এলসি কিং এর মত অনুযায়ী, যেটির নাম হচ্ছে থিওরি অফ পেডিপ্লেনেশন। এই সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্ট করে যাবে। ধন্যবাদ।